ওকে, আসসালামু আলাইকুম। তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ তোমরা সবাই আমাদেরকে জানাও। আমরা আরো কয়েকজন যুক্ত হওয়ার পর লাইভটা শুরু করে দিব। আমাদের লাইভটা 2টায় শুরু করার কথা ছিল, একটু দেরি হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা তোমাদেরকে ক্লাস নিয়ে শুরু করবো। তোমরা একটু আমাদেরকে জানাও তোমরা যে কারা কারা যুক্ত হচ্ছ। ওকে, অনেকের মধ্যে যুক্ত হচ্ছে। আচ্ছা, আর তোমরা লাইভটা শেয়ার দিয়ে দিও, আর তোমাদের যারা ফ্রেন্ড আছে যারা এখনো জয়েন করেনি তাদেরকে একটু জানিয়ে দাও। ঠিক আছে? তো আজকে আমরা যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে বাংলা বইয়ের অত্যন্ত চমৎকার একটি কবিতা, আমার খুবই পছন্দের একটা কবিতা। মানে এই কবিতাটা আসলে কিন্তু তোমরা দেখবা যে বাংলা বইয়ের মধ্যে মানে এই কবিতাটার মধ্যে একটা থিম আছে। ঠিক আছে? যে তোমার একটা ডিপ একটা মিনিং বলো, বা যে এই কবিতাটা পড়ে তুমি অনেক ধরনের অ্যানালাইসিস দিতে পারবা তুমি নিজে থেকে, যে হ্যাঁ, কবি কি আসলে এটা মিন করেছে নাকি ওইটা মিন করেছে। এই ধরনের অনেক কিছু তুমি এই কবিতায় পাবা। ওকে, সো আসো আমরা আস্তে আস্তে শুরু করবো। তার আগে আমরা একটু ওয়েট করি। তোমরা যারা যারা জয়েন করছো তোমরা একটু আমাদেরকে জানিয়ে দাও। তোমরা তোমাদের অন্যান্য ফ্রেন্ড যারা আছে তাদেরকে জানিয়ে দাও। আচ্ছা, এই যে আমাদের এই কবিতার যে কবি আবু জাফর ওবায়দুল্লাহ, উনি কিন্তু এই কবিতাটার মধ্যে দেখো, তোমরা যারা কবিতাটা পড়েছো আমরা দেখেছি যে কবিতাটা কিন্তু গদ্য ছন্দে রচিত। ঠিক আছে? নাজমুল ইসলাম নোবেল বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ওকে, ঠিক আছে। দেখো, ওকে, মোহাম্মদ মাহফুজ আলম বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জারিন রাফা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। জারিন, তুমি কেমন আছো? তারপর তানজিল আহমেদ বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও সবাই। ঠিক আছে? তো আজকে আমরা ইনশাল্লাহ মানে এই কবিতা তোমরা যতবারে পড়ে থাকো না কেন, আজকে আমি ইনশাল্লাহ বলবো যে আজকে তোমরা আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার একটা বেস্ট ফর্ম পাবা। ঠিক আছে? মানে এই কবিতাটাকে যতটুকু ভালোভাবে পড়ানো যায় বা তোমাদের মধ্যে যতটুকু আসলে মানে ঠিকঠাক মতো করানো যায় সেটা ইনশাল্লাহ ট্রাই করবো। ওকে, তারপর সাইদুল ইসলাম স্বপন বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর সুমনা হাই দিয়েছে, হ্যালো। ওকে, ঠিক আছে। তারপর জিহাদ ইসলাম বলেছে কি খবর ভাইয়া। আচ্ছা, খবর টবর নাই, খবর টবর আছে। ঠিক আছে, ওকে। সুমাইয়া সিমু বলেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ জিহাদ, ভালো আছি। তুমি কেমন আছো? ওকে, আমাদের দেখতে পাচ্ছি যে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে আজকে আমাদের সাথে। ঠিক আছে, ইনশাল্লাহ আরো অনেকে যুক্ত হবে। তো আমরা আস্তে আস্তে শুরু করব। ঠিক আছে? ওকে, তো দেখো এই আমাদের যে কবিতাটা এখানে। আচ্ছা, আমরা ফার্স্ট পেজে আসলাম। এখানে আমাদের যে ফার্স্ট পার্টটা। আচ্ছা, আমরা কবিতাটা পড়ার আগে না মানে একটা জিনিস একটু বলে নেই কবিতা থিম নিয়ে, যে আসলে মানে একটা মানুষের যে আসলে ঐতিহ্য সচেতন হওয়ার যে দরকার, বা একটা মানুষের যে আসলে নিজস্ব সংস্কৃতি, তারপর একটা মানুষের যে আসলে নিজের যে রুটটা, সেই রুটটাকে মনে রাখার কথা এই কবিতায় বলা হয়েছে। ঠিক আছে? মানে নাজমুল ইসলাম নোবেল বলেছে বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই আজকে একটা বেস্ট ক্লাস করবা। ইনশাল্লাহ তোমরা আজকে ক্লাসটা করে তোমরা বারবার বাংলা ক্লাস চাবা। ঠিক আছে? যে ভাইয়া আরো বাংলা কবিতার ক্লাস নেন ইনশাল্লাহ। ওকে, দেখো, সো এখানে আসলে কি আমাদের যে একটা পূর্বপুরুষদের যে ঐতিহ্যটা সেটাকে আমরা তুলে ধরেছি, বা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যের যে অনুষঙ্গটা সেটাকে আমরা নিয়ে কিভাবে আরো সামনে আগাতে পারি, আমাদের পূর্বপুরুষদের যারা যারা ভালো কাজ করেছেন সেগুলোকে নিয়ে আমরা নিজেরা কিভাবে আরো ভালো কিছু করতে পারি। ওকে, তো আসো আমরা শুরু করি। তোমরা একটা যারা ক্লাস করছো সবাই, যারা এখনো খাতা কলম নাওনি সবাই খাতা কলম নিয়ে নাও, একটা নোট রাখো, বা তোমার যে বইটা আছে তোমার বইটাতে যাও, একটু তোমাদেরকে টাইম দিচ্ছি আমি, একটু তোমাদের বইয়ে যাও, বইয়ে এখানে একটু নোট নিয়ে নাও। ঠিক আছে? ওকে, আচ্ছা, দেখো এখানে যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, প্রথম যে লাইনটা, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। ওকে, এখানে দেখো যে লাইনটা, যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আসলে পূর্বপুরুষ কারা? ঠিক আছে, এই যে ফার্স্ট পার্টটা, এইখানে পূর্বপুরুষকে আসলে কাদেরকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে? কবির যে পূর্বপুরুষ বা আমাদের যে পূর্বপুরুষ, ঠিক আছে, যারা যে আমাদেরকে এই যে আমরা আজকে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের আজকের বাংলাদেশটা, আজকের বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এটা কি একদিন এসেছে? এটা কিন্তু একদিন আসেনি। এখানে আসার জন্য কি আমাদের হাজার বছরের একটা সংস্কৃতি আছে না, আমাদের হাজার বছরের কি একটা পথ চলা আছে না? ঠিক আছে, সেই ধরনের কথা বলা হয়েছে। সো আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। দেখো, এখানে প্রথমত আমরা বললাম কি পূর্বপুরুষ মানে কি, আমার যে মানে পুরুষ যারা আছে, অ্যানসেস্টরস ইংলিশে যারা আমরা বলি, হ্যাঁ, সেটা। তারপর দেখো তার করতলে, দেখো এখানে করতলে তোমাদেরকে কিন্তু গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে যখন একটা যৌগিক শব্দ থাকবে, ঠিক আছে, যখন একটা যৌগিক শব্দ থাকবে সেটাকে কি আমরা দুই ভাগে ভাগ করব, ডাইসেকশন করব। করতলে, কর মানে কি আমাদের এখানে, করটা মানে কি হাত। ঠিক আছে, আমাদের কর মানে কি এখানে হাত। ঠিক আছে, আর তল মানে কি তালুটা, আমাদের যে হাতের তালুটা। তো সোজা কথায় কি এই জিনিসটা মানে এই যে আমাদের দেখতে পাচ্ছ না এখানে, এটা কি আমাদের করতল। ঠিক আছে, তল মানে কি হাতের তালুটা। ঠিক আছে, হাতের তালু,
করতল মানে কি আসলে হাতের যে তালুটা, ঠিক আছে, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আচ্ছা, পলিমাটির জিনিসটা যখন আসলাম, তোমাদেরকে একটু সাধারণ জ্ঞান পড়াই বাংলা ক্লাসে, ঠিক আছে, বেশি টাইম নিব না। ওকে, একটু এই সাইডে তোমরা দেখো, এই যে ধরে নাও যে এটা আমাদের বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে, এই যে বাংলাদেশের ম্যাপটা খুব ভালো হবে না ম্যাপটা আমি জানি, হাসাহাসি করবো না, ঠিক আছে। যে আমাদের এই যে বাংলাদেশের ল্যান্ডটা, আসলে বাংলাদেশ বলতে তো আলাদা কোনো ল্যান্ড ছিল না, বাংলা বলতে একটা ল্যান্ড আসলে আমরা একসাথে ধরতে পারি, একটা ভূমি ধরতে পারি। সেই ভূমিটা কি আসলে আমাদের এই যে বাংলাদেশ আর বর্তমান যে পশ্চিমবঙ্গটা আছে সেটা। সো এই অঞ্চলটা আসলে কিভাবে গঠিত হয়েছে সেটা যদি তোমাদেরকে একটু বলি আমি, দেখো আমাদের এই যে হিমালয় পর্বতমালা থেকে একটা নদী এসেছে, সেটার নাম কি? পদ্মা নদী। এদিক দিয়ে পদ্মা নদী এসেছে, তিব্বত থেকে এসেছে কি? ব্রহ্মপুত্র। সেই ব্রহ্মপুত্রকে আবার ভাগ হয়ে কি হয়ে গিয়েছে? যমুনা হয়ে গিয়েছে। আমাদের এদিক থেকে এসেছে কি? মেঘনা নদী, ঠিক আছে। মেঘনা নদী এসে এখানে আমাদের ঢুকে এই যে তিনটা নদী বড় বড়, এই তিনটা নদীর যে বয়ে নিয়ে আসা হাজার বছরের পলিমাটিটা, সেই পলিমাটি থেকে আস্তে আস্তে জড়ো হতে হতে কিন্তু আমাদের যে আজকের যে এটা এই যে বাংলা ভূমিটা, এটা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। একটা কথা আমরা ছোটবেলা থেকে বলেছি না যে বাংলাদেশ কোন ধরনের দেশ? বাংলাদেশ হচ্ছে নদী মাতৃক দেশ। বাংলাদেশ কোন ধরনের দেশ? বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদী মাতৃক মানে কি? নদী মাতা যার। এখন কি বুঝতে পারলা যে আসলে বাংলাদেশের মাতা কেন নদী? এই যে দেখো কতগুলো নদী একসাথে এসে এসে আমাদের আজকের যে বাংলাদেশটা সেটা তৈরি হয়েছে। ওকে, যারা ক্লাস করছো তোমরা একটু বলো তো যে আসলে নদীমাতৃক কোন ধরনের সমাস বা কোন সমাস এটা। ওকে, ঠিক আছে। তারপর দেখো আমরা এখানে যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে তার করতলে কেন পলিমাটির সৌরভটা ছিল। কারণ কি? কারণ তিনি এই বাংলাদেশের সন্তান, এটা প্রথমত। আরেকটা জিনিস কি দেখো, কার করতলে মাটি লেগে থাকবে? যারা কৃষক, ঠিক আছে, তাই না? যারা কৃষক হতে পারে, তারপর দেখা যায় শ্রমজীবী মানুষ। সো এখানে কি মিন করা হয়েছে যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। মানে কি আমার পূর্বপুরুষ কি ছিলেন? আমার পূর্বপুরুষ হচ্ছে কি কৃষক অথবা কি শ্রমজীবী মানুষ ছিলেন। আমার পূর্বপুরুষ কি ছিলেন? কৃষক অথবা শ্রমজীবী মানুষ, ঠিক আছে। মানে আমাদের পূর্বপুরুষটা কারা ছিলেন? কৃষক অথবা শ্রমজীবী মানুষ ছিলেন। ওকে, তারপর দেখেন এখানে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তার পিঠে, দেখো তার পিঠে রক্ত জবার মতো। আমরা একটা জিনিস এখানে খেয়াল করবো, তারের উপর যে একটা চন্দ্রবিন্দু আছে, এখানে তারের উপরে চন্দ্রবিন্দুটা কেন দেওয়া হয় জানো? এটা হচ্ছে যে তুমি যখন কাউকে একটু রেসপেক্ট দিয়ে বলবা, ঠিক আছে, তখন কিন্তু এখানে আমাদের একটা চন্দ্রবিন্দু দিতে হবে। ওকে, এবার এখানে দেখো যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার মতো ক্ষত কি? আচ্ছা, তোমরা যারা জবা ফুল দেখেছো, যারা রক্ত জবা আমরা যেটাকে বলি, জবা কিন্তু সাদা আছে, তারপর তোমার হচ্ছে লাল আছে। তো যেটা হচ্ছে লাল কালারি জবাটা বা রক্ত জবা, যেটাকে আমরা মানে জবা, লাল কালারি জবাটা আছে সেটাকে রক্ত জবার সাথে মানে তোমার মিক্স আপ করা হয়েছে। কেন? তুমি যখন রক্ত জবাটা যখন একটু হাত দিয়ে তুমি ইয়ে করো না, দেখবা যে তোমার রক্তের মতো লাগবে, হাত দিয়ে তুমি একটু মারিয়ে দাও। সো এখানে কেন বলা হলো কথাটা তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল? মানে কি এটা এমন কিছু করা হয়েছে যে পেছন থেকে এসে শত্রুরা তাকে হচ্ছে আক্রমণ করেছে, এমন হতে পারে। বা তিনি হচ্ছেন কৃতদাস ছিলেন কোন একটা সময়ে। সেই সময় কি কৃতদাসদেরকে কিভাবে কাজ করানো হয়? তোমার পিঠে কি চাবুক মেরে মেরে কাজ করাতে হয় না? ঠিক আছে। সো এইখানে দেখো তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল মানে কি তুমি এখানে লিখতে পারো যে তিনি, তাকে কি শত্রুরা পেছন থেকে আক্রমণ করেছে। কি করেছে? শত্রুরা পেছন থেকে আক্রমণ করেছে। শত্রুরা পেছন থেকে আক্রমণ করেছে। শত্রুরা পেছন থেকে আক্রমণ করেছে। ওকে, এটা লিখে দিতে পারো, ঠিক আছে। আরেকটা জিনিস কি দেখো, তার পিঠে রক্ত জমার মতো ক্ষত মানে কি তার সামনাসামনি এসে কিন্তু মানে যে একটা ইয়ে করার, যুদ্ধ করার বা মারামারি করার কিন্তু সাহসটা পায় নাই শত্রুরা। তার মানে কি তার পেছন থেকে এসেছে, তার মানে কি সাহসী ছিলেন। আমার পূর্বপুরুষরা কেমন ছিলেন? সাহসী ছিলেন, সাহসী ছিলেন। ওকে, তারপর দেখো তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এই যে কথাটা অতিক্রান্ত পাহাড়, এটা আমরা দুইটা মিনিং এ কিন্তু নিতে পারি। দেখো আমাদের যে পূর্বপুরুষরা, এটার জন্য তোমাদেরকে আমি একটু আবার সাধারণ জ্ঞান পড়াবো। তোমরা আমার বাংলা ক্লাস করলে দেখবে আমি বাংলা সাধারণ জ্ঞান একসাথে পড়াই একটু। দেখো এটা কি আমাদের বাংলাদেশের ল্যান্ডটা না? তো এখানে আমাদের যে আজকের যে আমরা মানুষ বাংলাদেশিরা, আমরা কি একদিনে হয়েছি? একদিনে কিন্তু হই নাই। আমরা কিন্তু অস্ট্রেলিয়ার এই সাইড থেকে কি অস্ট্রিকরা এসেছে, দক্ষিণ ভারত থেকে কি দ্রাবিড়রা এসেছে, তারপর এই দিক থেকে তোমার কি নেগ্রিটোরা এসেছে আফ্রিকা থেকে, তারপর তোমার হচ্ছে যে এখানে তোমার মঙ্গোলিয়া থেকে কি যারা হচ্ছে মঙ্গোলয়েড বা ভেটচিনীয় তারা এসেছে, তারপর আস্তে আস্তে আর্যরা এসেছে। দেখো এইভাবে যে এতগুলা জাতি আমাদের এখানে এসেছে, তাদের কি পাহাড় পর্বত কি পেরিয়ে আসতে হয় নাই? সো কি এখানে একটা মিনিং হয় যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, এটা একটা জিনিস। আরেকটা জিনিস কি তিনি অনেক বাধা বিপত্তি, ঠিক আছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছেন। সো অতিক্রান্ত পাহাড় এখানে কি অতিক্রান্ত পাহাড় মানে কি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসার কথা, ঠিক আছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসা, অনেক বাধা বিপত্তি
পেরিয়ে এসেছেন তিনি, ঠিক আছে। সো আমার পূর্বপুরুষ কি করেছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছে। ওকে, তারপর দেখো অরণ্য এবং সাপদের কথা বলতেন। এই যে অরণ্য, আমরা যখন অনেক দূর রাস্তা পেরিয়ে আসবো আমাদের সামনে কি পড়বে, অরণ্য পড়বে। অরণ্য মানে কি, অরণ্য মানে হচ্ছে তোমার ধরো যে ঘন জঙ্গল বলতে পারি আমরা, ঠিক আছে, ঘন জঙ্গল বা বন, এই ধরনের জিনিসপত্রকে আমরা কি বলি, নর্মালি অরণ্য। আচ্ছা, আর অরণ্য নানি, যদি আমরা অরণ্যকে আমরা যদি তোমার ধরো যে এটাকে আরো করতে চাই, এটা তোমার কি বলে আমাদের যে তোমার ফেমিনাইন নিয়ে যদি আমরা ট্রান্সফর্ম করতে চাই, ঠিক আছে, স্ত্রীবাচক শব্দ, সেটা কি অরণ্য নানি মানে কি ছোট অরণ্য। অরণ্য এবং সাপদের কথা বলতেন। সাপদ, সাপদ মানে কি, সাপদ মানে হচ্ছে হিংস্র মাংসাশী প্রাণী, ঠিক আছে। এটা যদি তোমরা একটু লিখে নাও, সাপদ মানে কি, হিংস্র মাংসাশী প্রাণী, হিংস্র মাংসাশী প্রাণী, হিংস্র মাংসাশী প্রাণী। সাপদ মানে কি, হিংস্র মাংসাশী প্রাণী। সো এখানে দেখো অরণ্য এবং সাপদের কথা বলতেন, মানে তিনি যে এত বন জঙ্গল পেরিয়ে এসেছেন এখানে, ঠিক আছে। সো এখানে কি তিনি মানে অরণ্য এবং সাপদ এগুলো কি দেখে আসবেন অবশ্যই। আচ্ছা, সুমনা হচ্ছে কমেন্ট করেছে জিকে কোথায় পড়ান ভাইয়া। জিকে হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম আছে অন্বেষণ নামে, ঠিক আছে, কমেন্টে তোমাকে জানিয়ে দিবে অন্বেষণ একটু, সেখানে পড়াই আমি। তারপর দেখো পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি আবাদ, এখানে আমার পূর্বপুরুষ কি আমরা শুরুতেই দেখে আসলাম না, তিনি কি ছিলেন, কৃষক। তার করতলে কি পলিমাটির গন্ধ না, তার করতলে কি পলিমাটির সেন্টটা ছিল, তার মানে কি তিনি কৃষক ছিলেন। তিনি তো অবশ্যই কি করবেন, পতিত জমি আবাদের কথা বলবেন। পতিত জমি আবাদ বলতে এখানে কি বলা হয়েছে, আমার পূর্বপুরুষ কি মানে পরিশ্রম করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন, বা তিনি তার জীবন নির্বাহ কিভাবে করতেন, পরিশ্রম করে করতেন। সো এইখানে বলা হয়েছে পতিত জমি আবাদের কথা বলতেন, মানে কি এখানে আমার পূর্বপুরুষ কি ছিল, কৃষক ছিল। কি ছিল, কৃষক, কৃষক ছিলেন, প্লাস তারা কি শ্রমজীবী ছিলেন। আরেকবার আমরা দেখলাম যে আমার পূর্বপুরুষকে কি বারবার শ্রমজীবী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তারপর তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এখন দেখো আসলে কবি আর কবিতা, এই কবিতায় কিন্তু তোমাদের কাছে এই দুইটা জিনিসের থিমটা একদম চেঞ্জ হয়ে যাবে। আসলে কবি জিনিসটা মানে আমরা কবি নর্মালি কেমন ভাবি, তাই না। দেখো কবি কি সারাদিন কবিতা লিখে বেড়ায়, হ্যাঁ, কিছু কিছু কবি আছে কি খুবই বিদ্রোহী কবি। আবার দেখো যে তোমার গোপাল ভাঁড়ের কিন্তু একজন কবি আছে না, সারাদিন উল্টা পাল্টা চন্দ্রের কবিতা বানায়। সো এইখানে জিনিসটা কি, আমাদের কাছে কিন্তু কবির যে ইমেজটা সেটা কিন্তু এরকম, কিন্তু এই কবিতায় কিন্তু তুমি কবির তোমার হচ্ছে যে মানে যে ইয়েটা মানে থিমটা, ঠিক আছে, মানে কবি এবং কবিতা থিমটা সেটাই পুরো চেঞ্জ করে দেওয়া হবে। ওকে, দেখো এখন এই পর্যন্ত যারা ক্লাস করলাম, এখানে আমরা কি দেখলাম যে আসলে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এখান থেকে আমরা কি বুঝলাম, আসলে কবি আমাদেরকে তার যে পূর্বপুরুষ, হ্যাঁ, তাদের সাথে কি পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে, এখন আসলে আমরা একটু সামনের দিকে যাব। এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু জানাও আমাদেরকে, আমরা দেখছি। কোনো প্রশ্ন থাকলে আমরা এই পার্টে ক্লিয়ার করে যাব। আজকের পর থেকে ইনশাআল্লাহ এই কবিতা পড়তে হবে না, এত ভালো মতো বলে দেবো তোমাদেরকে। ওকে, আচ্ছা, তোমাদের জিকে ক্লাসটা কিন্তু হবে, তোমাদের প্রি মেডিকেল ব্যাচ আছে সেখানে ক্লাস হবে, যারা মেডিকেলে ক্লাস করছো, যারা আরটিডিএস থেকে ক্লাস করছো, ঠিক আছে, সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাব। ওকে, আমাদের এখন এই পার্টে আসলাম আমরা। দেখো এখানে কি আছে, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এইখানে হচ্ছে আমাদের কবিতার একটা আমরা ডেফিনেশন পাচ্ছি। আসলে কবিতা জিনিসটা কি সেটা আমরা একটা ডেফিনেশন পাচ্ছি এখানে, ঠিক আছে। দেখো এখানে যে এই জিনিসটা, এই যে আমরা আমরা কিন্তু অনেকেই এই ওয়ার্ডটাকে কি বলি, জিহ্বা বলি, তাই না, জিহ্বা, ঠিক আছে, জিহ্বা। সো জিহ্বা না, এটা এটা কি, এটা হবে জিহ্বা, জিহ্বা, ঠিক আছে। এটা কিন্তু মাঝে মাঝে তোমাদের এইচএসসি যে উচ্চারণ আছে সেখানে কিন্তু আসে এই ধরনের জিনিসপত্রগুলো। তারপর আরো কয়েকটা ওয়ার্ড আছে, যেমন আহ্বান, আমরা কিন্তু আহ্বান বলি অনেকে এটাকে, এটা কি হবে আসলে আহ্বান, ঠিক আছে। তোমরা একটু নোট করে নাও যারা ক্লাসটা করছো, ঠিক আছে, আহ্বান। ওকে, দেখো জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, মানে আমরা কবিতার প্রথম যে ডেফিনেশনটা সেটা পেলাম আমরা। দেখো এখানে আমি কবিতা এভাবে লিখবো, কারণ কি এই ধরনের জিনিসপত্র তোমার পরীক্ষায় আসে এমসিকিউ তে। যেমন ধরো এরকম আসবে যে নিচের কোনটিকে কবি কবিতা বলেছেন। দেখো অপশন থাকলো এমন যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা, এই টাইপ জিনিসপত্র তোমার কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এখানে দেখো যে
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এখানে কি আমরা কবিতার প্রথম সংজ্ঞাটা পেলাম, মানে কি যখন তুমি সত্য কথা বলবা সেইটা কবিতা। কেমন সত্য কথা? সত্য কথা কি, যে আমরা নর্মালি যে আমাদের রিয়েল লাইফে যে ইন্টারাকশনটা করি সেইটা না শুধু। যেমন ধরো তুমি হচ্ছে কারো অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলাটা, সেটাও কি সত্য কথা বলা। যেমন ধরো আমাদের যে কয়েকদিন আগে আন্দোলন হয়ে গেল দেশে, তখন কি আমরা প্রতিরোধ করেছিলাম না? সেটাও কিন্তু কি আমাদের উচ্চারিত, মানে একটা সত্য কথা ছিল আমাদের ইয়ের বিরুদ্ধে, আমাদের শাসকের বিরুদ্ধে। যে আমরা কি সেই টাইমে যদি আমরা সত্য কথা না বলতাম কি হতে পারতো সেটা আমরা সামনে দেখবো। তোমরা একটু আসো, দেখো এখানে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। দেখো কর্ষিত জমির প্রতিটি শস্যদানা জিনিসটা কি? যেমন ধরো তুমি যে চাষ, মানে যারা চাষাবাদ করে, আমাদের কৃষক যারা আছে, চাষাবাদ করার পরে যে প্রত্যেকটা যে তোমার ইয়ে থাকবে, আমাদের যে মানে শস্যদানা, আমরা যেমন তো চাষ করতেছি, ধরো ধান চাষ করলো, গম চাষ করলো, এই ধানের যে একটা শস্যদানা, সেইটাও কি কবির মতো কবিতা। মানে কি এখানে আমরা কবিতার 2 নাম্বার ডেফিনেশনটা পেলাম। কবিতা 2, এটা একটু মার্ক রাখবা, একটু স্পেশালি পড়তে হবে। দেখো কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, মানে কি আমরা যে পরিশ্রম করি আমাদের যে টিকে থাকার জন্য, বা আমাদের যে পরিশ্রম করি আমরা, সেই পরিশ্রম করে টিকে থাকার জন্য যে পরিশ্রমটা, ঠিক আছে, সেইটা কি একটা কবিতা কবির কাছে। তো আমাদের কাছে কবিতা ডেফিনেশন কি ছিল? আমাদের কবিতা ডেফিনেশন ছিল এরকম যে আমরা জাস্ট কবিতা পড়ি, আমরা হচ্ছে কবিতা, তোমার ধরো যে পরীক্ষা এক্সাম দেই, বা কবিতা বিদ্রোহী কবিতা থাকতে পারে, রোমান্টিক কবিতা থাকতে পারে, কিন্তু কবি কিন্তু এখানে ডিফারেন্ট একটা থিম দিচ্ছে আমাদেরকে কবিতা। তারপর দেখো যে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এইখানে আমরা দেখে আসলাম না একটু আগে, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা দেখে কিন্তু আসছি। সো এইখানে আমরা এটা দেখার পরে এই যে সত্য শব্দটা, সেটা কি ছিল? স্বাধীনতার শব্দ, বা শাসকের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে শব্দটা আমরা বলি সেইটা, ঠিক আছে। তো এখানে দেখো যে যে কবিতা শুনতে জানে না ঝড়ের আর্তনাদ শুনবে, মানে কি যে কবিতা শুনতে জানে না সে বিপদে পতিত হবে। ঠিক আছে, কেন? আমরা ধরো আমরা গত 16 বছর আমরা কি কবিতা শুনতে জানতাম না। আমরা যে শাসক শোষক ছিল, মানে আমাদের শোষক যে ছিল, তার বিরুদ্ধে আমরা কি সত্য শব্দ বলতে পারতাম না। আমরা কি শুনেছি গত 16 বছর? আমরা ঝড়ের আর্তনাদ শুনেছি, তাই না? সেখানে কি বিপদে পতিত হওয়া বা স্বাধীনতাকে হারিয়ে ফেলা, বিপদে পতিত হওয়া, বিপদে পতিত হওয়া, ঠিক আছে। দেখো এরপর দেখো, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দেখো দিগন্তের অধিকার মানে কি? দিগন্ত মানে কি? সেই দূরে তুমি যতদূর পর্যন্ত তাকাচ্ছ, একটা দিগন্ত বলি আমরা। তার মানে তুমি যদি কবিতা শুনতে না জানো, তুমি তোমার দিগন্তের অধিকার বা তোমাদের সার্বভৌমত্বটা সেটা কিন্তু থাকবে না, ঠিক আছে। সো যে কবিতা শুনতে জানে না সে কি করবে? সার্বভৌমত্ব হারাবে। সে কি করবে? সার্বভৌমত্ব হারাবে, ঠিক আছে। তারপর দেখো যে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এই তো, এই 2টা লাইনে কিন্তু আমাদেরকে বললো প্রথমে যে সে ঝড়ের আর্তনাদ শুনবে, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, সে কৃতদাস থেকে যাবে আজন্ম। দেখো এই 2টা লাইনেরই কিন্তু দেখো এখানে এটা আমাদেরকে দিল, তারপর এইটা দিল, তারপর এই 2টারই কিন্তু একটা রেজাল্ট এইটা আসলো যে কৃতদাস হয়ে যাওয়া। কিভাবে? তুমি যদি কবিতা শুনতে না জানো, মানে তুমি যদি ঠিক মতো তুমি ধরো যে স্বাধীনতার কথা না বলতে পারো, তুমি তোমার অধিকারের কথাটা তুলে ধরতে না পারো, তার মানে কি হবে? তার মানে তুমি কি কৃতদাস থেকে যাবা, তুমি অন্যের অধীনে থেকে যাবা, ঠিক আছে। আচ্ছা, নাজমুল ইসলাম নোবেল জ্ঞানমূলকে কবিতার সংজ্ঞা চাইলে যে কোনো একটা লাইন লিখলে হবে নাকি 2টা লিখবো? আচ্ছা, এখানে যেহেতু জ্ঞানমূলক আমাদের 1 নম্বরে কোশ্চেন, সো তুমি এখানে একটা কাজ করতে পারো। সেখানে তোমার কাজটা হবে যে তুমি যে কোনো একটা বা 2-3টা লিখতে আমার মতে বেটার হয়। যেমন ধরো কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা এভাবে লিখতে পারো, তারপর হচ্ছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি শস্যদানা কবিতা এই ধরনের লিখলে হবে, ঠিক আছে। ওকে, নোবেল এভাবে লিখবা। তার মানে দেখো আমরা এইখানে এই পার্টে আমরা কবিতার 2টা সংজ্ঞা জানলাম। এরপর হচ্ছে আসলে কবিতা শুনতে না জানলে, ঠিক আছে, কি হবে? সেখানে আমরা 3টা জিনিস পাইলাম, একটা, 2টা, 3টা। এই জিনিসপত্রগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, এরপর তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের হচ্ছে আর কিছু, মানে এখানে প্রশ্ন আছে কিনা বা সবকিছু বুঝতে পারছো কিনা। আচ্ছা, মোহাম্মদ মাহফুজ আলম বলেছিল ভাইয়া নদীমাতৃক হচ্ছে বহুব্রীহি সমাস। গুড, ওকে। জি এম নাজমুল সাকিব ভাই, আপনার নাম কি? আমি আপনার ক্লাসে নতুন, আমার নাম হচ্ছে হাসিবুল হাসান আকাশ, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তারপর হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা ক্লাস নেন, ইনশাল্লাহ নিব তাহলে। ভাইয়া রোজা আসেননি? আচ্ছা আচ্ছা, ওকে, অনেকে জিজ্ঞাসা করতে রোজা আসেননি, হ্যাঁ ঠিক আছে রোজা আছি আমি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো আমরা হচ্ছে এখন একটু সামনের দিকে যাব। দেখো এখানে এখানে আমাদের কি বলছে? দেখো যে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি।
এখানে কি বলতেছে, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্ন। দেখো আমরা কিন্তু স্বপ্ন দেখি, তাই না? আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি যে আমার একটা স্বপ্ন আছে, তোমার একটা স্বপ্ন আছে, তুমি এইচএসসি তে প্লাস পেতে চাও, তুমি মেডিকেলে চান্স পেতে চাও, তুমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, তুমি বুয়েটে পড়তে চাও। এটা একটা সত্য না? এটা যেমন একটা সত্য, যেমন আরেকটা সত্য মাঝে মাঝে আমাদের আসে। যেমন আমাদের যখন ধরো যে গত জুলাই আগস্ট রেভলিউশনটা হলো, তখন কি আমরা কি একটা স্বপ্ন দেখতাম না আমাদের দেশটা শোষণ মুক্ত হবে, আমাদের দেশটা হচ্ছে কোনো অপারেশন থাকবে না, সাপ্রেশন থাকবে না? তখন দেখো আমরা কি তখনকার সত্য যেটা, তার জন্য আমরা যেরকম জান বাজি দিয়েছিলাম, তোমরা কি আমাদের ধরো যে আমাদের পরীক্ষায় আমাদের ভালো করতে হবে, বা আমরা কিন্তু ওইটুকু দিই না আসলে, ওই ইফোর্টটা, এটা সত্যি কথা। তো এইখানে এই যে উচ্চারিত সত্য, যে কারণে আমি কথাগুলো বললাম, উচ্চারিত সত্যটা হচ্ছে এমন যে আসলে উচ্চারিত সত্য মানে কি, উচ্চারিত সত্য মানে হচ্ছে একটা রিভোল্ট করা, বা একটা তোমার কি করা, একটা ধরো যে রেবেল রেবেল করা, ঠিক আছে, তোমার বিদ্রোহ করা। উচ্চারিত সত্য মানে কি, একটু আগে আমরা কি দেখে আসলাম, সত্য মানে কি তোমার শোষকের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, তোমার যে স্বাধীনতার কথাটা, সেটাকে সবার বিরুদ্ধে বুক ফুলিয়ে বলা, ঠিক আছে। তো আমি উচ্চারিত সত্যের মতো মানে কি, উচ্চারিত সত্য জিনিসটা আসলে কি, তোমার হচ্ছে একদম বিদ্রোহ করা, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে যে আমি উচ্চারিত সত্যের মতো মানে বিদ্রোহ করে, ঠিক আছে, উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। মানে আমি এমন একটা স্বপ্নের কথা বলছি যেটা একদম বিদ্রোহ, আমি বিদ্রোহ করে বলছি। মানে এই মানে আমার যে স্বপ্নটা, সেটা আমার পূরণ করতে হবে, এটা আমার কোনোভাবেই মিস দেওয়া যাবে না, ঠিক আছে। সো এখানে কি বলছি আমরা, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, মানে একটা স্ট্রং স্বপ্ন দেখা আমার, যেটা আমার করতেই হবে, ঠিক আছে। তারপর দেখো যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। দেখো উনুনের আলোকে আলোকিত উজ্জ্বল জানালা জিনিসটা কি, তোমরা যারা হচ্ছে ছোটবেলা উনুন দেখছো, ঠিক আছে, এখন তো আসলে মানে শহরে যে মানে গ্যাসের বা মানে স্টোভ যেটা, সেটা না, মানে উনুন একদম রিয়েল উনুন, ঠিক আছে। ধর যেরকম একটা উনুন এই দিক দিয়ে সহজে জিনিসপত্র দেয়, ঠিক আছে, মানে কোনো কিছু দেয়। তো এইখানে দেখবা যে এরকম ভাবে যে আগুনটা যে উঠবে, ঠিক আছে, বা এইখান থেকে যে তোমার আগুনটা দেখা যাবে, এই যে এখান থেকে তুমি একটু দেখবা, বা রাতে, স্পেশালি রাতে যখন গ্রামে উনুনে বা চুলাতে, ঠিক আছে, উনুন কি আসলে চুলা, ঠিক আছে, এটা তো লিখে নাও যারা না জানতা। দেখো উনুন কি আসলে চুলা? So তুমি দেখো যে উনুনের এখানে যে আগুনের যে একটা তাপ, আগুনের যে একটা আলো দেখা যায়, একটা রোশনি যে দেখা যায়, ঠিক আছে, সেটা কি একটা ডিফারেন্ট না? তুমি রাতের বেলা দেখবা বা দূর থেকে না, তোমার একটা আই ক্যাচিং একটা ব্যাপার থাকে এটার মধ্যে। মানে কি, এখানে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। কবি হচ্ছে আমাদেরকে এমন একটা জানালা স্বপ্ন দেখাচ্ছেন, ধরো তোমার আশেপাশে যে জানালা থাকে কোনো, তুমি একটু তাকাও, তাকিয়ে দেখবা তোমার জানালা ধরো খোলা, খোলা, তুমি জানালা দিকে তাকাও, দেখো যে একটা বাইরের দিকে, চিন্তা করো, গেস করো, জানালা দিয়ে তুমি আগুন দেখতে পাচ্ছ। এইখানে এরকম ভাবে কবিতার স্বপ্নটাকে তুলে ধরেছেন, মানে এত স্ট্রং ভাবে যে হ্যাঁ, আমার স্বপ্নটা আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে, সেটা একদম উনুনের আগুনে আলোকিত, যে আমরা যে একটা তাপটা দেখতে পাই বা যে একটা আলো দেখতে পাই, যে একটা আমাদের চোখ ধাঁধিয়ে যায়, আমার স্বপ্নটা হচ্ছে এমন, আমি একটি উনুনের আগুনে আলোকিত কি উজ্জ্বল জানালার কথা বলছি। কবিতার আশু ভবিষ্যতের কথা কি তুলে ধরছেন এখানে, ঠিক আছে, মানে আশু একটা তোমার ধরো যে শুভ ভবিষ্যৎ বা একটা ভালো কিছু হবে ভবিষ্যতে, ওকে। আচ্ছা, রাশিদুল ইসলাম, রাশিদুল হাসান, আসসালামু আলাইকুম, ওকে। নাজমুল ইসলাম নোবেল বলেছে ল্যাম, বুঝতে পারিনি ভাইয়া কি বলছো। দেখো তো এখানে দেখো আমি আমার মায়ের কথা বলছি, এখানে আমার মায়ের কথা বলছি, ঠিক আছে, আমার এখানে মায়ের অনুষঙ্গটা আসছে। দেখো আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তুমি দেখো আসলে যে প্রবহমান নদীটা, মানে আমরা এখানে যদি এখানে যে লাইনটা আমরা এটাকে আগে বিশ্লেষণ করি, এরপর আসলে কি মিন দিতে পারেন, কি মিনিং কবি দিতে পারেন, বা এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি সেটা একটু পরে বলি। দেখো তুমি যখন একটা প্রবহমান নদীতে পড়ে যাবা, ঠিক আছে, ধরো যে একটা নদী তুমি অনুকূলে যাচ্ছ, ঠিক আছে, স্রোতের, সো তুমি যখন যাবা, তোমার যদি এমন একটা ফিলিংস থাকে নিজের মধ্যে, হ্যাঁ আমি বাঁচবো, আমার বাঁচার ইচ্ছাটা আছে, তুমি কিন্তু তাহলে কি বেঁচে থাকবা, মানে কি তোমার বেঁচে থাকার ইচ্ছা আছে। তুমি কবিতা শুনতে জানো, কবিতা শুনতে জানা মানে কি, বা তুমি হচ্ছে কবিতা জানো মানে কি, মানে তোমার মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাটা, বেঁচে থাকার আকাঙ্ক্ষাটা সেটা আছে। সেটা যখন তোমার মধ্যে থাকবে, তখন তুমি কি প্রবহমান নদীও কি ভাসিয়ে থাকবে, ভেসে থাকবা, ঠিক আছে। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, ঠিক আছে। তারপর দেখো যে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না। কবিতা শুনতে জানে না মানে কি, এখানে দেখো যার মধ্যে স্বাধীনতার বা বেঁচে থাকার আকাঙ্ক্ষাটা নাই, যার মধ্যে কি স্বাধীনতার বা বেঁচে থাকার আকাঙ্ক্ষা নাই, বেঁচে থাকার, বেঁচে থাকার আকাঙ্ক্ষা নেই, আকাঙ্ক্ষাটা নেই, ওকে। যার মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা নাই সে কি করতে পারে না, সে হচ্ছে নদীতে ভাসতে পারে না, ওকে। সো এই পার্টটা সবাই বুঝতে পেরেছো কিনা, বা কোনো পার্ট আবার
এই রিপোর্ট মানে একটু ই করতে হবে কিনা, রিপিট করতে হবে কিনা? ওকে, উনুন মানে কি গ্রামের সেই ল্যাম্প। আচ্ছা শুনো, মানে বাংলাদেশের বিভিন্ন গ্রামে কিন্তু মানে বিভিন্ন নামে পরিচিত আছে, ঠিক আছে? তো এখন তোমার গ্রামে কি আসলে ল্যাম্প কিনা আমি বলতে পারছি না, তুমি যেহেতু বলছো তার মানে এটাই হতে পারে। ওকে, চুলা, আসলে মেইনলি উনুনটা কি চুলা, ঠিক আছে, এখানে রান্না বান্না করা হয় এইটাই। তো তোমার গ্রামে আসলে ল্যাম্প বলতে পারে, চান্স আছে। ওকে, তোমরা যা দেখছো, কোনো প্রশ্ন থাকলে একটু জানাও আমাকে। তারপর হচ্ছে আমি অন্য কোনো প্রশ্ন থাকলে জানাবো তোমাদেরকে, বা অন্য কোনো অ্যান্সার থাকলে জানাবো, তারপর আমি একটু সামনের দিকে আগাবো তাহলে, যদি আর প্রশ্ন না থাকে। ওকে, তাহলে দেখো, তো এখানে আমরা একটু সামনের দিকে যাই, আসো। এখানে দেখো কি বলছে, যে যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এই যে পার্টটা, এখানে কিন্তু অনেক স্ট্রং একটা মেসেজ আছে, ঠিক আছে? So এখানে আমরা একটু খেয়াল করে আসো, দেখো যে যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না। এখানে দেখো যে আসলে যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না, এটা দিয়ে আসলে কবি কি বুঝাচ্ছেন? হ্যাঁ, তার মেসেজটা কি এখানে দেখো। একটু আগে আমরা দেখে আসলাম না যে প্রবহমান নদী যে কবিতা শুনতে জানে না, মানে প্রবহমান নদী যে হচ্ছে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, এটাকে আমরা দেখে আসলাম। তার মানে কি দেখো, প্রবহমান নদীকে এখানে আমরা আমাদের যে দেশটা বা বর্তমান সমাজটা বা বর্তমান বিশ্বটার সাথে কিন্তু একটা তুলনা দিতে পারি। কিভাবে দিতে পারি দেখো, যে প্রবহমান নদীটা হচ্ছে আমাদের বর্তমান বিশ্বটা বা বর্তমান দেশটা, আর এখানে দেখো যে সে মাছের সাথে খেলা করতে পারে না। আর মাছগুলা কারা আসলে? মাছগুলো হচ্ছে কি এই দেশের মানুষজন, বা তুমি যার সাথে তোমার ইন্টারাকশন হয়, বা যার সাথে তুমি দৈনন্দিন জীবনে চলাফেরা করো। তো যে হচ্ছে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না, মানে কি সে মানুষের সাথে কি মিশতে পারে না। সে কি করতে পারে না? সে মানুষের সাথে মিশতে পারে না, সবার সাথে, ঠিক আছে? যে কবিতা জানে না সে কি মানুষের সাথে মিশতে পারবে? সবার যে ফিলিংসটা, সবার যে অবস্থাটা, সেটা কি সে জানতে পারবে? মানুষের সাথে মিশতে পারে না। তারপর দেখো যে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। দেখো, মায়ের কোলে শুয়ে গল্প শোনাটা, এই জিনিসটা কি? ছোটবেলার কথা কি মনে মনে পড়ে যাচ্ছে আমাদের? মনে নেই যে আমাদের আব্বু আম্মুরা বা আমাদের নানানুরা কোলে শুয়ে ছোটবেলায় গল্প বলতেন, মানে সেম ধরনের গল্পগুলাই বারবার রিপিট করতেন, আমরা শুনতে চাইতাম এই গল্পটা, দৈত্যের গল্প, এই গল্প, এই গল্প। সো দেখো এখানে যে মায়ের কোলে শুয়ে গল্প শোনাটা, এইটা যে একটা আবহ তৈরি করেছেন কবি, এটা মানে কি কখন আমরা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারি কোনো ধরনের ভয় ছাড়া, কোনো ভীতি ছাড়া? কখন শুনতে পারি বলতো? যখন আমাদের দেশটা স্বাধীন থাকে, তাই না? দেখো, আচ্ছা তোমরা একটা কবিতা পড়ো নাই যে মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবা না, শুনতে দিবা কি হয় মা? মানে কি দেখো, আমাদের যখন আমাদের স্বাধীনতার প্রশ্ন বা আমাদের ভাষা আন্দোলনের প্রশ্নটা, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে লাইনটা, তো সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, এইটা কি আমাদের ভাষা আন্দোলনের যে একটা ইতিহাস, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। কারণ ভাষা আন্দোলনে কিন্তু কবিতা আছে যে মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, মানে কি যে যে কবিতা শুনতে জানে না, আমাদের যদি রফিক শফিক জব্বার বরকত ওহিউল্লাহ এরা যদি 52-তে কবিতা শুনতে না জানতো, আমরা কি আমাদের আজকে মাতৃভাষাটাকে পেতাম? আমাদের মানে আমাদের রাষ্ট্রভাষাটা, সেটা কিন্তু আমরা পেতাম না। তাহলে কি হয়েছে এখানে দেখো, তারা কিন্তু মায়ের কোলে শুয়ে যে গল্প শোনার যে একটা আকাঙ্ক্ষা, আগ্রহ, এটার প্রতি যে একটা ভালোবাসা, অধীর আগ্রহে বসে থাকা, সেটা কি হ্যাঁ আমরা দেখতে পাই এইখানে। ওকে, সো এখানে এখানে তুমি কি লিখে নিতে পারো যে স্বাধীনতার চূড়ান্ত রূপ, মানে মায়ের কোলে শুয়ে গল্প শোনাটা কি স্বাধীনতার একটা চূড়ান্ত রূপ হিসেবে তুলে ধরা হয়েছে এখানে। যে কবিতা শুনতে জানবে না সে কি স্বাধীনতার যে চূড়ান্ত ভালো লাগাটা সেটা পাবে না। ওকে, এটা আমরা দেখলাম এখানে। তারপর দেখো যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, মানে কি আমি আমার যে পূর্বপুরুষ তাদেরকেই হচ্ছে কবি কিংবদন্তি হিসেবে পরিচয় করা দিচ্ছেন। কিংবদন্তি মানে কি? কিংবদন্তি মানে হচ্ছে তোমার জনশ্রুতি হতে পারে, লোককথা হতে পারে, বা লিজেন্ড হতে পারে একজন, ঠিক আছে? তো দেখো এরপরে যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, কবি কিন্তু তার পূর্বপুরুষকেই কিংবদন্তি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। ওকে, তারপর দেখো যে আমি বিচলিত স্নেহের কথা বলছি। এটা আমরা একটু বোঝার ট্রাই করি আসলে, আসলে বিচলিত স্নেহ জিনিসটা কি। বিচলিত স্নেহ কি দেখো, আমাদের আব্বু আম্মুরা আমাদের প্রতি কি স্নেহ করে না? বা সবাই তো স্নেহ করে, কিন্তু সবগুলা স্নেহের মধ্যে, ঠিক আছে তোমার স্নেহ অনেকেই করে, কিন্তু স্নেহের মধ্যে যে একটা আসলে উৎকণ্ঠা থাকে। যেমন তুমি হচ্ছে ঢাকায় থাকো, পড়াশোনা করতেছো, কলেজে পড়তেছো, ভার্সিটিতে পড়তেছো, তোমার হচ্ছে আব্বু আম্মু আছে গ্রামে, বা তোমার আব্বু আম্মু অন্য জেলাতে, তুমি অন্য জেলাতে পড়াশোনা করতেছো। তো দেখো তুমি আম্মুকে যখন কল দাও প্রতিদিন, তোমার আব্বু আম্মু কি বলে না যে কি খাইছো বা কি খাওয়া দাওয়া করছো? দেখো যে তুমি রোজা রাখছো, রোজার মধ্যে একবার তোমার আব্বু আম্মু কল দিছে,
তা বলবে যে হ্যাঁ দুপুরে কি খাওয়া দাওয়া করছো, কি রান্না হয়েছে, এটা কিন্তু বলে ফেলে। এটা কি তোমার জন্য কি তোমার আব্বু আম্মু একটা কনস্ট্যান্ট একটা কি মানে চিন্তা ভাবনার মধ্যে থাকে। সো বিচলিত স্নেহ হচ্ছে এটা, যে আপন জনের যে উৎকণ্ঠাটা, ঠিক আছে, বিচলিত স্নেহ কি, যে আপন জনের উৎকণ্ঠা, এটা একটু লিখে নাও। বিচলিত স্নেহ কি, আপন জনের যে উৎকণ্ঠা, উৎকণ্ঠা, ঠিক আছে। সো এটা, তারপর দেখো গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলে আসলে কি মিন করতেছে একটা জিনিস দেখো। এখানে কিন্তু আমি আমার বোনের মৃত্যুর কথা বলতে পারতাম, বা কবি কিন্তু তার বোনের মৃত্যুর কথা বলতে পারতো, সে তার গর্ভবতী বোনের মৃত্যুর কথা কেন বললো দেখো। এখানে কিন্তু যখন গর্ভবতী বোনের মৃত্যুর কথা আসছে, সেখানে কিন্তু লাইফ আর একটা না, এখানে কিন্তু দুইটা লাইফ, ঠিক আছে। দেখো কবি হচ্ছে একটা লাইনটাকে মানে কতটুকু স্ট্রং করার জন্য এক্সট্রা একটা ওয়ার্ড ইউজ করে একটা লাইনটাকে কতটুকু স্ট্রং করতে পারে, যে গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখন দেখো তার বোন যদি মানে এমনিতে মারা যেত, সে কিন্তু এখানে বলা হতো না, মানে কি এখানে একটা যুদ্ধাবস্থার কথা আমরা বলতে পারতেছি। দেখো এই যে আমাদের এখানে বিচলিত স্নেহটা কখন আসে, এগুলা একটা যুদ্ধের মতো অবস্থায় বা একটা খারাপ অবস্থায়। তো এখানে গর্ভবতী বোনের মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে, অপঘাতে হয়েছে অবশ্যই, ঠিক আছে। যখন দেশে যুদ্ধ হয় তখন কি আমাদের, আমরা যদি 1971 সালের যে আমাদের যুদ্ধের যে অবস্থাটা ছিল সেটা যদি আমরা দেখি, আমাদের দেশে কিন্তু মানে লক্ষাধিক, আমাদের একটা হিসাব আছে যে 3.5 লক্ষাধিক বা এরকম আমাদের মা বোনরা কি অত্যাচারিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, অনেকে মারা গিয়েছিল। তো এখানে কিন্তু আমাদের অনেক গর্ভবতী বোনও ছিল। সেখানে দেখো গর্ভবতী বোন তাকে আরো স্ট্রং ভাবে আমরা প্রেজেন্ট করতে পেরেছি, কেন, কারণ তার মধ্যে কি আরেকটা লাইফ ছিল, সে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে নিয়ে আসতো। সো এই কারণে কি কবি জিনিসটাকে আরো স্ট্রং ভাবে মেসেজটা দিয়েছেন, ঠিক আছে। সো ওই টাইমে যে আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীরা বা তাদের যে অ্যাসোসিয়েট যারা ছিল, তারা যে আমাদের গর্ভবতী বোনদেরকে হত্যা করেছেন বা তাদের কারণে তাদের যে সমস্যাটা হয়েছে, সো এই জিনিসটাকে কবি কি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি, কবি এখানে তার যে ভালোবাসাটা, সে তার ভালোবাসাটার কথা বলতেছে। দেখো এখানে প্রথমত কি দেখো, কবি কি প্রথমে তার মায়ের কথাটাকে নিয়ে আসলো, ঠিক আছে, মা। দেখো আমরা আস্তে আস্তে কিভাবে আগাচ্ছি, দেখো মাকে কবি সবার আগে তুলে ধরেছেন। তারপর কি বিচলিত স্নেহটা মানে পরিবার, ঠিক আছে, এখানে পরিবারের যে একটা বিচলিত স্নেহটা সেটাকে কবি তুলে ধরলেন। তারপর কি তার বোনকে নিয়ে আসছে, ঠিক আছে, তার বোন এবং কি তার বোনের যে সন্তান ছিল, ভাতিজি বা ভাতিজা আমরা যেটা বলি, ঠিক আছে, ভাগ্নি, সরি, ভাগ্নি বা ভাগ্নি যেটা বলি আমরা, সে তার কথা বলতেছে। তারপর আমি আমার ভালোবাসার কথা বলছি। এখন হচ্ছে যে আমাদের যে পূর্বপুরুষ, দেখো তারা যখন যুদ্ধে গিয়েছিল বা তারা যখন আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রাম করেছিল, তারা কি তাদের নিজেদের যে প্রিয়জন, তাদের যে ভালোবাসার মানুষ, তাদের ওয়াইফ হতে পারে, তাদের ভালোবাসার কোনো মানুষ হতে পারে, তাদেরকে দেখে কিন্তু তাদেরকে যুদ্ধে যেতে হতো, তাই না। তারা যে প্রিয়জনের মায়া ত্যাগ করে, দেশের মায়াকে মানে সবচেয়ে বড় করে, স্বাধীন একটা দেশের স্বপ্ন দেখে, ভবিষ্যতের জন্য একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখে তারা এই যে প্রিয়জনের মায়া ত্যাগ করেছিল, কবি সেই কথাই বলছেন যে আমি আমার ভালোবাসার কথা বলছি, ঠিক আছে। এরপর আসলে আমরা যদি একটু সামনের দিকে যাই, এখানে এই যে একটা লাইন, হ্যাঁ, আমার মতে, ঠিক আছে, মানে বাংলা কবিতার মানে সেকেন্ড স্ট্রংগেস্ট লাইন হচ্ছে এটা, মানে আমার মতে, আমি যতগুলো কবিতা পড়েছি মানে সবচেয়ে স্ট্রংগেস্ট লাইন কি, মোমো এক হাতে বাঁকা বাঁশির বাঁশুরি আর হাতে রণতৌর্য, এইটা। আর আমার মতে সেকেন্ড যে স্ট্রংগেস্ট লাইন সেটা হচ্ছে কি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, এই লাইনটা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু সৃজনশীলের যে খ নাম্বার কোয়েশ্চেনটা, সেখানে কিন্তু এটা আসবে, ঠিক আছে, এটা অনেক চান্স বেশি এই কবিতা আসলে। তো দেখো এখানে যে ভালোবাসা দিলে মা মরে যায়, এখন দেখো আসলে ভালোবাসা দিলে মা কিভাবে মরে যায়। ধরো দেশের একটা কঠিন অবস্থা, আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সাম্পল দিই, ঠিক আছে। যেমন ধরো যে আমাদের যখন কয়েকদিন আগে আন্দোলন হইলো একটা, তাই না, তো আন্দোলন টাইমে কিন্তু আমার মা আমাকে বারবার কল দিয়ে বলতো যে বাইরে যাওয়া দরকার নাই, খুব ভয় পাইতো, কিন্তু আমি কিন্তু ঠিকই যাইতাম। কেন যাইতাম, আমি কিন্তু তখন কি, আমার তখন অবস্থা কি ছিল যে আমি আমার দেশকে কি শোষকের হাত থেকে রক্ষা করব, তাই না। সো আমি কি তখন যদি আমি মায়ের প্রতি ভালোবাসা রেখে আমি যদি বাসায় বসে থাকতাম, তখন কি দেশ কিন্তু স্বাধীন নাও হইতে পারতো। শুধু আমার একা না, একা মানুষের কিন্তু কিছু হয় না, কিন্তু একা মানুষ, এই একজন আকাশ থেকে হাজার জন আকাশ, লক্ষাধিক আকাশ যখন রাস্তায় নামে, তখনই তো একটা কাজ হয়ে যায়, তাই না। সো এখানে ভালোবাসা দিলে মা মরে যায়, তুমি যখন দেশকে ভালোবাসো, এ ভালোবাসা দেওয়াটা কি বোঝানো হয়েছে, দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। তুমি যখন দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসলে কি হয়ে যায়, দেশকে ভালোবাসলে মায়ের প্রতি যে ভালোবাসা বা আপন জনের প্রতি যে ভালোবাসা, সেটা কি ম্লান হয়ে যায়, কি হয়ে যায়, আপন জনের প্রতি ভালোবাসাটা কি ম্লান হয়ে যায়, আপন জনের প্রতি ভালোবাসাটা কি ম্লান হয়ে যায়। একটু লিখে নাও সবাই, এই লাইনটা একটু এক্সট্রা করে লিখে দিচ্ছি, এটা তোমার অনুধাবনে আসতে পারে, ভালোবাসা ম্লান হয়ে যায়, ম্লান হয়ে যায়।
সো এখানে ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। দেখো, যুদ্ধ আবার কিভাবে ভালোবেসে আসে? যুদ্ধ তো শুধু কি মানে আমাদের কষ্ট দেয়, যুদ্ধ আমাদের কাছ থেকে অনেক কিছুকে কেড়ে নেয়, তাই না? কিন্তু কিভাবে যুদ্ধ ভালোবেসে আসে দেখো। যুদ্ধ কখন ভালোবেসে আসে? একটা মানুষ কখন তার নিজের জীবনের রিস্ক নিয়ে যুদ্ধ করতে চায়? যখন সে চায় তার ভবিষ্যৎ বংশধরেরা বা তার দেশটা স্বাধীন হোক, পরবর্তী যারা আসবে, পরবর্তী জেনারেশন তারা কি সুস্থভাবে বেঁচে থাকুক। তো সেই কারণে কি, তুমি যখন তোমার দেশকে ভালোবাসবা, তুমি যখন তোমার প্রিয়জনকে ভালোবাসবা, তুমি যখন তোমার প্রিয়জনকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে চাইবা, তখনই কি যুদ্ধ আসবে, তখনই যুদ্ধ করতে হবে। ঠিক আছে? সো যুদ্ধ আসে কিভাবে? যুদ্ধ আসে ভালোবেসে। সো এই লাইনটার বিশ্লেষণটা একটু তোমাদেরকে লিখে দেই, এটা যেহেতু পরীক্ষায় আসে। মানে কি, দেশকে এবং নিজের প্রিয়জনকে, নিজের প্রিয়জনকে পরাধীনতার শিকল থেকে মুক্তি করার জন্য যুদ্ধ করতে হয়। পরাধীনতার শিকল থেকে মুক্তি করতে মুক্ত করতে, ঠিক আছে? সো যুদ্ধ কেন আসে? দেশকে এবং নিজের প্রিয়জনকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে। ঠিক আছে? দেখো, মায়ের ছেলেরা চলে যায়, মায়ের ছেলেরা কই যায়? আমি যেমন আমি এবং আমার ফ্রেন্ডরা, তোমরা যারা ক্লাস করছো, তোমরা কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে, তোমরা কিন্তু ম্যাক্সিমামই ইয়ে করছো, মানে গিয়েছিল বাইরে, মানে আন্দোলন টাইমে গিয়েছিল। এরকম একটা অনুষঙ্গ এখানে, যে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি এখানে, কবিতার ভাইয়ের কথা বলছেন। এখানে শুধু কবির ভাই না, এখানে একটা জেনারেলাইজড ভাই, মানে সবার ভাই, মানে সবার ভাই কি যুদ্ধে যেত না, এরকম হয়েছে না? ওকে, আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। দেখো, কবিতা শুনতে জানে না, এখানে কি মিনিং? একটু আগে যেটা বলে আসলাম, যার মধ্যে কি স্বাধীনতার যে স্বাদ, সেটা নেওয়ার একটা আকাঙ্ক্ষা নাই, যার মধ্যে পরাধীনতার শিকল থেকে মুক্ত হওয়ার ইচ্ছা নাই, সে কি করতে জানে না? সে কবিতা শুনতে জানে না। ঠিক আছে? যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। একটু আগে আমরা দেখে আসলাম যে আমার ভাই যুদ্ধে গিয়েছে, মায়ের সন্তান যুদ্ধে গিয়েছে, গর্ভবতী বোনের মৃত মৃত গর্ভবতী বোনের ভাই যুদ্ধে গিয়েছে, ভালোবাসা প্রেমিকার প্রেমিক দিয়ে গিয়েছে যুদ্ধে, স্ত্রীর স্বামী গিয়েছে যুদ্ধে, তাই না? সবাই কিন্তু যুদ্ধে গিয়েছে। কেন তারা গিয়েছে? কারণ সে ভালোবেসে যুদ্ধে যেতে পেরেছে। ঠিক আছে? সে ভালোবাসতে পেরেছে, সে তার নিজের প্রিয়জনকে, নিজের দেশকে ভালোবাসতে পেরেছে। ঠিক আছে? ওকে, আগে ভাবতাম কি না কি লিখছে কবি, না না, কবি আসলে কি না কি লেখে নাই শোভনা, এখানে কিন্তু একটা ডিপ মিনিং আছে। ঠিক আছে? আমি তোমাদের ক্লাসে শুরুতে বললাম যে আজকে তোমরা এই কবিতাটাকে একটা ডিফারেন্ট ভাবে তোমরা হচ্ছে ইয়ে করতে পারবা, মানে একটু দেখতে পারবা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। নেক্সট টাইম থেকে যখন পড়তে যাবা, তখন মনে হবে না আসলে কবিরা মানে যা ইচ্ছে তাই লেখে না। ঠিক আছে? সবাই তো ওরকম কবি না, তাই না? যে তোমার হচ্ছে যে টিকটক করে, এরপর হচ্ছে বইমেলা থেকে বই লিখে ফেলে, যে যে যাকে তাই, সে যে যাকে চায় সে তাকে পায় না, যে যাকে পায় তাকে চায় না, মানে এই টাইপ কবিতা না এগুলো। ঠিক আছে? সো দেখো, এরপর আমরা একটু সামনের দিকে যদি যাই, এখানে যাব আমরা। ওকে, এখানে কি বলেছে? যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আচ্ছা, সূর্য আসলে কিসের প্রতীক? হ্যাঁ, সূর্য আসলে কি মিনিং দেয়, বা সূর্য আসলে কি? সূর্য কিসের প্রতীক? সূর্য কি আমাদের মানে একদম মহাশক্তির প্রতীক না বলতো? সূর্য কি একটা মহাশক্তির প্রতীক না? আমাদের যে সৌরজগৎ আছে, আমাদের যে পৃথিবী আছে, আমাদের এই যে পৃথিবীটা, তাই না? বা আমাদের যে পৃথিবী, মহাশক্তির প্রতীক মানে কি? আসলে সৃষ্টিকর্তার সাথে সাংঘর্ষিক এমন কিছু না। আমাদের পৃথিবী তাপ দেয়, আলো দেয়, তাই না? এই যে আমাদের তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, এই যে জিনিসটা, সো এখানে আমাদের যে একটা শক্তি দিচ্ছে আমাদের পৃথিবীতে, আমাদের এই সৌরজগতে, সূর্য যদি একদিন না উঠে, পৃথিবীতে আসলে টিকে থাকা যাবে না, পৃথিবী টিকতে পারবে না। ঠিক আছে? দেখো, সো এখানে তোমরা অনেকে সায়েন্সে আছো, তোমরা আমার চেয়ে ভালো বুঝবা সূর্যের কাহিনী, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, তারপর হচ্ছে যে তোমার নিউক্লিয়ার ফিশন কি কি নাকি সূর্যে হয়, হাইড্রোজেন টাইড্রোজেন, সো এগুলো তোমরা বেশি বুঝবা। ঠিক আছে? কিন্তু এইখানে আমরা কেন করতেছি দেখো, তোমাদের যে কোনো নিউক্লিয়ার ফিশন হয় নাকি ফিউশন হয়, সেখানে যেমন কি একের পর এক রিয়াকশন হইতেই থাকে না? এরকমই যে যে কবিতা শুনতে জানে, তার মনের মধ্যে একটা স্বাধীনতার আকাঙ্ক্ষার একটা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হইতেই থাকবে একের পর এক। একদম সে কারণে ঘরে বসে থাকতে পারবে না, সে যুদ্ধে যাবে। ঠিক আছে? সো যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। মানে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে কি? তোমার বুকের ভেতর সাহস রাখা। যে কথা বলে না যে ছেলেটার পুরো বডি কলিজা, ঠিক আছে, এমন কথা। ঠিক আছে? সো তাই কি মানে পুরো বডি কলিজা এমন হয়ে যায়। এরপর দেখো যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। একটা জিনিস খেয়াল করেছো যে তোমাকে কিন্তু বারবার কবি মনে করায় দিচ্ছে যে সে কিন্তু তার পূর্বপুরুষের কথা বলতেছে।
ঠিক আছে, সে কিন্তু তার যে পূর্বপুরুষরা যারা হচ্ছে এরকম ছিল তাদের কথা কিন্তু ভালো মতো তুলে ধরছে কবি বারবার। সে কিন্তু মনে করেছে হ্যাঁ আমার পূর্বপুরুষ কিন্তু বীর ছিল। ওকে, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আবার তিনি মনে করলেন যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ কি তিনি কৃতদাস ছিলেন। ঠিক আছে, কৃতদাসের কি কি করে, পিছন থেকে কি চাবুক মেরে মেরে কাজ করায় না। ওকে, সো এটা কারণ তিনি কৃতদাস ছিলেন, এই যে এই পরের লাইনটাতে। প্লাস হচ্ছে কি কৃতদাসদের কি সামনে থেকে কি মানে যারা মনিব আছে সামনে থেকে তো যুদ্ধ করার সাহস পায় না কৃতদাসের সাথে। তোমরা দেখবা যে আফ্রিকানদের কিন্তু অনেক ধরে এনে কৃতদাস বানানো হয়েছিল। কেন বানানো হয়েছিল বলতো? তা আসলে কাজ টাজ বেশি করতে পারে, সুঠাম দেহ। ঠিক আছে, এরকম। তো তুমি যে মনিব আছে তাকে যদি 10-12টা কৃতদাসের সামনে তুমি ধরে রাখো মানে খুলে দাও, কিন্তু মনিবকে তো একদম পিঠে একদম ছিঁড়ে ফেলবে, তাই না? তো এরকম অবস্থা। কৃতদাসদের কি সবসময় পেছন থেকে মানে আক্রমণ করে। বা আমাদের আরেকটা জিনিস এখানে মিন করেছি, আমরা আগেই বলেছিলাম যে তার পিঠে রক্ত জমার মতো ক্ষত কেন ছিল, কারণ তিনি সাহসী ছিলেন খুব। সামনে থেকে শত্রু এসে যুদ্ধ করার মতো সাহসটা পায় নাই। ওকে, সো এই পার্টটা সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা একটু সামনের দিকে যাই। কবিতা একটু বড়, কিন্তু আশা করি তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে আই গেস তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এনজয় করছো? যারা ক্লাস করছো একটু জানো তো আমাকে, তোমাদের রেসপন্স একটু দেখি। তোমরা কি মানে বুঝতে পারছো সব সব যা যা পড়াচ্ছি আমি? একটু বলো তো। ওকে, তোমরা জানাতে থাকো, আমরা হচ্ছে সামনের দিকে যাই। অনেকে জানাচ্ছে। ওকে, দেখো এখানে যে কর্ষণ করে, কর্ষণ মানে কি আসলে এখানে? কর্ষণ মানে আসলে এখানে চাষাবাদ করা। কর্ষণ মানে কি? চাষাবাদ করা। দেখো, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, তাই না? দেখো, যে চাষাবাদ করবে তাকে কি, তার কি অনেক শস্য আসবে না? আমরা একটা টাইম শুনতাম না যে আমাদের দেশে হচ্ছে গোলা ভরা ধান ছিল, তারপর পুকুর ভরা মাছ ছিল, মানে ওইরকম অবস্থা। ঠিক আছে, দেখো যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, মানে কি যে চাষাবাদ করবে সে তো অবশ্যই ভালো বেশি বেশি ধান পাবে, তাই না? তো এই লাইনটার সাথে কি শুধু কি তোমার চাষাবাদের কি মিল আছে? তুমি যদি পড়াশোনা করো তুমি হচ্ছে কি তার ফল পাবা, তুমি পড়াশোনা যদি না করো তার ফল পাবা না। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে বলি, মানে একটা আইডিওলজি আমি আমার লাইফে খুবই মেনটেন করি, সেটা হচ্ছে কি নাথিং গোস আনপেইড। ঠিক আছে, নাথিং গোস আনপেইড মানে কি তুমি একটা কাজ যদি কখনো করো এইটার ফলাফল তুমি পাবা, এটার ফলাফল তুমি দুনিয়াতে পেয়ে যাবা। ঠিক আছে, মানে তুমি যে একটা কাজ, তুমি একটা ইয়ে বলছো না নিউটনের যে সেকেন্ড লটা, সেকেন্ড নাকি থার্ড ল ভুলে গেছি, অনেক আগে পড়তাম এগুলা, যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। মানে কি তোমার প্রত্যেক ক্রিয়ারই কি বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তাই না? তুমি যে কাজটা করো না কেন, তুমি এখন ভালো মতো পড়াশোনা করবে এইচএসসি লাইফে, তুমি এটা ফলাফল অ্যাডমিশনে গিয়ে পাবা। এখন ফাঁকি দিবা, এইটাও পাবা। তুমি ধরো ভালো মতো পড়াশোনা করছো, অনেকে আছে বাট কোথাও চান্স হচ্ছে না, মানে কি তুমি সেকেন্ড টাইম পাবা ইনশাল্লাহ। তুমি সেকেন্ড টাইম যদি না পাও তুমি লাইফের কোন একটা স্টেজে গিয়ে পাবা। মানে তুমি যে কাজটা করতেছো এটা কিন্তু একটা ফলাফল কিন্তু আসে। ঠিক আছে, এখানে দেখো যে যে মৎস্য লালন করবে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। তুমি যদি এখন মৎস্য চাষ করো বা মাছ চাষ করো, তার মানে কি প্রবাহমান নদী কি তোমাকে মাছ দিবে না? তুমি চাষাবাদ করো নাই, তুমি মাছ কোথায় পাবা? সেখানে বোঝাচ্ছে যে তুমি যদি পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, তার একটা কিন্তু ফলাফল আসবে। ঠিক আছে, এটাই মিন করা হচ্ছে এখানে। তারপর দেখো যে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এখানে দেখো আমাদের এই উপমহাদেশে কিন্তু আমাদের অনেক বড় একটা পার্ট মানুষজন তারা কিন্তু সনাতনী ধর্মাবলম্বী, তাই না? তারা কিন্তু কি করে, তারা কিন্তু এই যে গাভীকে মা মানে, ঠিক আছে, মানে গাভী তারা কিন্তু পূজা করে। তো এখানে জিনিসটা দেখো যে এখানে এই অনুষঙ্গটাকে ব্যবহার করা হয়েছে যে যে গাভীর পরিচর্যা করবে, মানে তুমি যদি গাভীর পরিচর্যা করো তার মানে কি তোমাকে কি জননীর আশীর্বাদ, এখানে গাভীকে কি মানে জননী হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, মানে কি এখানে তুমি গাভীর পরিচর্যা করলে তো গাভী তোমাকে কি দুধ দিবে। তারপর হচ্ছে দেখো গাভীর পরিচর্যা আরেকটা জিনিস, এখানে কি হিন্দু ধর্ম অনুযায়ী কি গাভীরা কি মানে হচ্ছে তোমার তাদের কি মা বা জননী। তুমি যদি তোমার জননীর মানে জননীকে যদি তুমি তোমার ইয়ে করো, তার সেবাটাকে করো, তুমি তাকে একটা ফল পাবা, তুমি তার আশীর্বাদ পাবা, এই ধরনের একটা মিনিং দেওয়া হয়েছে। ওকে, এরপর দেখো যে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এখানে দেখো যে আমরা যে দেখি তলোয়ার দিয়ে যুদ্ধ হইতো আগে, তাই না? এখন তো যুদ্ধগুলো আসলে মজা নাই দেখে, বা ওইরকম ড্রোন নিয়ে যাচ্ছে এটা সেটা নিউক্লিয়ার। বাট আগে যখন মেডিয়েভাল, তোমরা যখন মুভি টুভি দেখো না যে আগের যুগের মেডিয়েভাল বা ওল্ড যে মুভিস গুলা প্রাচীন আর কেক যেগুলা, সেখানে কি হয় যে তোমার একটা জায়গায় সবাই যাচ্ছে তলোয়ার দিয়ে যুদ্ধ করছে, একদম খুব মানে বীর প্রতাপে যুদ্ধ করছে, খুব ভালো লাগে না দেখতে? সো ওই টাইমের একটা অনুষঙ্গ এখানে দেখো যে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করবে। এই যে আমাদের তলোয়ার গুলা, তলোয়ার দিয়ে কি দিয়ে বানানো হয় আসলে? দেখো এই যে লৌহ খণ্ড মানে লোহার খণ্ড, ঠিক আছে, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। ঠিক আছে, তো এখানে দেখো মানে তুমি যদি
এই যে আমাদের এই পার্টটা আমরা দেখলাম, ধরো তোমার সৃজনশীলে এই পার্টটা ধরো দেওয়া হয়েছে, ধরো লেট তোমার পরীক্ষায় সৃজনশীল এই পার্টটা আসলো, তখন কি এটার থিম কি বলো তো? কি থিম আসবে? থিমটা হচ্ছে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি তোমার কাজটা ঠিক মতো করো, তুমি তার ফলাফল ঠিক মতো পাবা। ঠিক আছে, তুমি যে কাজটা করতেছো যে উদ্দেশ্যে, সেটা যদি তুমি ঠিক মতো করতে থাকো, তাহলে তুমি তার ফলাফলটা তোমার রিয়েল লাইফে পাবা। সো এই জিনিসটা শুধু কবিতা না, মানে কবিতা জিনিসগুলো কি ধরো যে পরীক্ষার জন্য শুধু আমরা পড়ি না, কবিতাটাকে আমাদের রিয়েল লাইফে কবিতার থিম গুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এই ব্যাপারগুলা। ওকে, তো আসো, কারো কোনো প্রশ্ন থাকলে একটু জানাও, আমরা একটু সামনের দিকে যাবো এরপর। ওকে, প্রশ্ন টশ্ন নাই, আসো আমরা পরে প্রশ্ন নেবো, সমস্যা নেই। আমরা একদম শেষ দিকে আছি এখন, ঠিক আছে। এখানে দেখো কি বলছে আমাদের, আহ দীর্ঘ দেহ পুত্রগণ। এখানে আসলে দীর্ঘ দেহ পুত্রগণ কাদেরকে বলা হচ্ছে? ঠিক আছে, দেখো, দীর্ঘ দেহ পুত্রগণ মানে হচ্ছে এখানে আমাদের যে কবি, তার যে বর্তমান জেনারেশনটা, একটা মজার ব্যাপার খেয়াল করেছো, কবি কিন্তু এতক্ষণ তার যে পূর্বপুরুষ, ঠিক আছে, কবি এখানে তার পূর্বপুরুষের যে ইয়েটা ছিল, তাদের যে গ্লোরিটা ছিল, তাদের যে এরকম বাংলায় আমরা বলি না হ্যাডম, সেই হ্যাডমটাকে কি তুলে ধরছে এখন কাদের কাছে? কবির বর্তমান ভবিষ্যৎ বংশধরদের কাছে, তাই না? তাদেরটা তুলে ধরেছে। এখন কি বলছে দেখো, দীর্ঘ দেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, মানে আগের অনুষঙ্গগুলোকে টানলো, প্রথমে বললো, ঠিক আছে, তারপর হচ্ছে এটা, মানে এরকম কিছু কিছু হয় না আমাদের লাইফে, এমন তুমি একটা ভুল করছো বর্তমানে, এখন তোমাকে তুমি এতদিন যত ভুল টুল করছো সব তুলে ধরবে, হ্যাঁ তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, ঠিক আছে, অনেকে রিলেট করতে পারবা। তারপর দেখো যে আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। কবি কিন্তু শেষে এসে একটা সুন্দর কনক্লুশন দিয়ে দিল, তাই না? কবি এতক্ষণ কবিতার মধ্যে যে যে জিনিসপত্রগুলোকে তুলে এনেছিলেন, সেগুলোকে একটা সামারাইজ করলো। দেখো, আমরা আবার আলোচনা করি। আমি আমার মায়ের কথা বলছি, এখানে কবি, ধরো, ঠিক আছে, তোমাকে আমি একটা লাইন এক্সপ্লেন করতেছিলাম যে এই লাইনটা যে আমি আমার মায়ের কথা বলছি, এটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবে এই কবিতা থেকে? এখানে কোন মা? যে মা তার সন্তানকে হারানোর উৎকণ্ঠায় দিনের পর দিন অপেক্ষা করেছে, যে হ্যাঁ আমার সন্তান যুদ্ধে গিয়েছে, যে মা তার সন্তানের জন্য খাবার রান্না করে বসেছিল, ঠিক আছে, এরকম মা, যে মা তার মেয়েকে হারিয়েছে, তার গর্ভবতী মেয়েকে, যে মা তার হাজবেন্ডকে হারিয়েছে, সেই মায়ের কথা বলছি আমি। বোনের মৃত্যুর কথা বলছি। কোন বোনের মৃত্যুর কথা বলছি আমি? কোন টাইমে? আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে, নানান সময়ে, দেখো আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে, সেই সময়ের কথা বলছে। সেই সময় যে আমার বোনের মৃত্যু হয়েছে অপঘাতে, আমার বোন ধর্ষিত হয়েছে, আমার গর্ভবতী বোনের মৃত্যু হয়েছে, সেই পার্টগুলোকে তুলে ধরেছে। ভাইয়ের যুদ্ধের কথা বলছি, মানে যে ভাইটা তার বোনকে রেখে, তার ছোট ভাইকে রেখে যুদ্ধে গিয়েছিল, ঠিক আছে, তার প্রতি যে একটা বিচলিত স্নেহ, তার প্রতি যে একটা বিচলিত ভালোবাসা, সেই জিনিসটাকে আমরা এখানে তুলে ধরেছি। তারপর দেখো, আমি আমার ভালোবাসার কথা বলছি। এই যে লাইনটা, তুমি দেখো, এটা আসলে কোন ভালোবাসা? এটা কিন্তু মানে ফ্যামিলির প্রতি না, এটা হচ্ছে কবির প্রেমিকা, বা হচ্ছে যে আমার পূর্বপুরুষের যে প্রেমিকা হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার ভালো লাগার মানুষ হতে পারে, তার প্রতি যে একটা ভালোবাসা। মানুষ তার ভালোবাসাকে ত্যাগ করে কখন চলে যায়, বা এখানে আসলে কতটুকু স্ট্রং মেসেজ এখানে থাকতে পারে, সেটাকে কবি তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে। আমি কবি এবং কবিতার কথা বলছি। লাস্ট যে লাইনটা দেখো, এখানে কবি এবং কবিতার কথাটা, এই এই লাইনটা দিয়ে কিন্তু পুরো কবিতা সামারাইজ করে ফেলা যাবে। কারণ দেখো, আমাদের যে আবু জাফর ওবায়দুল্লাহ, উনি কিন্তু কবিতার মধ্যে প্রথমে কিন্তু উনি আস্তে আস্তে আমাদেরকে বুঝিয়েছেন কবিতা কি, কবি কি, কবিতা শুনতে না জানলে কি হয়, আর কবিতা যে শুনতে জানে সে কি করতে পারে, সেটা কি তুলে ধরেছে না? তো এখানে দেখো সামারাইজ করে দিল, আমি কবি এবং কবিতার কথা বলছি। কবি কে? যে হচ্ছে নিজের মানে ফ্যামিলিকে চালানোর জন্য সে যে সংগ্রাম করে, যে চাষাবাদ করে, যে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, যে বেঁচে থাকার জন্য আন্দোলন করে, বিদ্রোহ করে, যে বেঁচে থাকার জন্য তোমার শোষকের বিরুদ্ধে রাস্তায় নামে, সে কি কবি? কবিতা কি? তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, তুমি সত্য কথা বলবা, তুমি যখন বেঁচে থাকার জন্য একটা স্ট্রাগল করবা, সেইটাই হচ্ছে কি কবিতা। সো এখানে দেখো যে আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। তারপর দেখো যে একটা লাইন, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সশস্ত্র সুন্দর, এইখানে একটা জিনিস তুমি দেখো, এই লাইনটা কিন্তু চমৎকার একটা লাইন, ঠিক আছে, ধরতে পারবা তুমি। দেখো, সশস্ত্র, এই জিনিসটা মানে কি? সশস্ত্র মানে হচ্ছে কি অস্ত্র সহ। ধরো আমার হাতে একটা বন্দুক আছে, ঠিক আছে, আমি কি সশস্ত্র? সশস্ত্র সুন্দর, এই জিনিসটা কি? একটা সাংঘর্ষিক লাইন হচ্ছে না? জিনিসটা হচ্ছে এমন, ধরো একটা ওয়ার্ড আমি তোমাকে বলতেছি যে বিউটিফুল পেইন, ঠিক আছে, বিউটিফুল পেইন,
তো দেখো বিউটিফুল পেইন জিনিসটা কি, এটা তো একটা পেইন, মানে একটা কষ্ট, তাই না? তোমার মধ্যে একটা কষ্ট যেটা, সো কষ্টের মধ্যে আবার তোমার হচ্ছে একটা বিউটিফুল লাগাই দিলাম আমরা, বিউটিফুল পেইন। এরকম হচ্ছে ব্যাপারটা যে সশস্ত্র সুন্দর, মানে অস্ত্র সহ তো কোনো কিছু কখনো সুন্দর হইতে পারে না। অস্ত্র জিনিসটা তো সুন্দর না, এটা তো কদাকার একটা জিনিস, তাই না? এটা তো ভালো কিছু করে না। এই সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা মানে কি? অনিবার্য অভ্যুত্থান মানে কি? যে অভ্যুত্থান কখনো তুমি, মানে এটাকে ত্যাগ করা পসিবল না, মানে এই অভ্যুত্থানটা তোমার হবেই। ঠিক আছে, এই অভ্যুত্থানটা তোমার কি মানে মিস করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, একজন বলছে আগের প্যারাটা শেষের লাইনটা আরেকবার প্লিজ। ওকে, আবার যাবো আমি, সমস্যা নাই। ওকে, দেখো সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এখানে কি জিনিসটা, এখানে অস্ত্র সহ তো কোনো কিছু সুন্দর হইতেই পারে না, কিন্তু যখন তোমার অস্ত্র সহ তুমি যে একটা অভ্যুত্থান করবা, সেটাই যখন সুন্দর দেখাবে, বা তোমার এখন এইটাই তোমার করণীয়, সেইটাই হচ্ছে কবিতা। বুঝতে পারছো ব্যাপারটা? যেমন আমরা নর্মালি কি করি, আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স দেই, আমরা গভর্নমেন্টের কথা মেনে চলি, একটা নাগরিকের কাজ কি? তোমরা যারা মানবিক থেকে পড়েছো বা তোমরা যারা সায়েন্সেও আছো, তোমরা কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের সময় পড়ে আসছো যে একটা সুনাগরিকের কাজ কি, সে গভর্নমেন্টকে সময় মতো ট্যাক্স দিবে, গভর্নমেন্টের কথা মেনে চলবে, সরকারি সম্পত্তিতে সে হচ্ছে নষ্ট করবে না। কিন্তু গভর্নমেন্ট যখন এখানে ভায়োলেটর পারপিটেটর হয়ে যায়, তখন কি তার বিরুদ্ধে আন্দোলন করতে হয় না? এইটাই হচ্ছে কি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান। ওকে, বুঝতে পেরেছো সবাই? দেখো এরপর, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত ভালোবাসা। এখানে দেখো যে সুপুরুষ ভালোবাসা, আচ্ছা, এখানে ভালোবাসার একটু ডিফারেন্সিয়েশন করা তোমাদেরকে বুঝায়। আসলে দেখো, ভালোবাসা তো অনেক ধরনের হয়। আমরা আমাদের ফ্যামিলিকে ভালোবাসি, আমরা আমাদের প্রিয়জন বা প্রেমিক প্রেমিকার যে একটা ভালোবাসা, কিন্তু সেটা কি সুপুরুষ ভালোবাসা ওইভাবে? সুপুরুষ ভালোবাসা জিনিসটা কোনটা? তুমি যখন তোমার দেশের প্রতি তোমার যে ভালোবাসা, তোমার জাতির প্রতি ভালোবাসা, তুমি তোমার ধর্মের প্রতি, তোমার রেস, কাস্ট, এইসবের প্রতি ভালোবাসা নিয়ে তুমি যখন যুদ্ধে চেপে ঝাঁপিয়ে পড়বা, বা ধরো এমন হয়েছে সুপুরুষ ভালোবাসা আরেকটা, ধরো তোমার প্রেমিকাকে কেউ নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে, বাংলা সিনেমায় দেখতে না নিয়ে যেত, মানে ওই টাইমে সে যে বাঁচাতে যাচ্ছে নিজের জীবনকে বিপন্ন করে, এই ধরনের ভালোবাসা কি সুপুরুষ ভালোবাসা। ঠিক আছে, সেখানে দেখো যে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত। দেখো, তুমি যখন দেশকে ভালোবাসবা, দেশকে ভালোবেসে আমরা কি বলছিলাম না যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, হ্যাঁ এরকম। সো মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। সো এই ধরনের, ঠিক আছে, এই যে সুকণ্ঠ সঙ্গীত, এইটাই কি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত। মানে এটা একটা দুইটা কবিতার আমি এক্সাম্পল দিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে তীর হারায় এই ঢেউ সাগর বাড়িতে ভরে, মানে এই যে গানগুলা বা এই যে কবিতাগুলো, এইগুলো কি সুকণ্ঠ সঙ্গীত। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমরা এই যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুক্ত শব্দ, এইটাই কিন্তু কবিতা। কিন্তু আমরা যদি দেখি আমাদের বর্তমান বিশ্বে বেশ কয়েকটি দেশ আছে যারা এখনো, যেমন ধরো আমরা যদি আমাদের প্যালেস্টাইনের কথা মনে করি, প্যালেস্টাইনে কিন্তু মুক্তভাবে একটা কথা বলা যায় না, তারা কিন্তু নিজেদের মতো কোনো কাজ করতে পারে না। সো তারা কি একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছে না? সো এই সংগ্রাম যে চালিয়ে যাচ্ছে আমার তারা, সো সেইটাই কি একটা কবিতা। ঠিক আছে, সো আমাদের দেখো এই ইসরায়েল প্যালেস্টাইন এইসব বিষয়গুলো কি, তো আমরা অনেক সময় বলি যে আসলে এগুলো নিয়ে আমরা কথা বলে কি করব, আমাদের কথা বলে কি লাভ হবে। কিন্তু আমরা যদি এইগুলো নিয়ে কথাবার্তা বলি, ধরো একটা জিনিস তোমাকে আমি বুঝাই, ধরো এমন যে আমি একা আকাশ কি করতে পারবো, কিন্তু আমার মতো যখন হাজারো আকাশ যখন একটা ক্লাসে গিয়ে পড়াবে, তোমাদের মতো হাজারো স্টুডেন্ট যখন এই জিনিসটা দেখবে, তোমরা এক সময় দেশে পলিসি মেকার হবা, তোমরা যদি সবচেয়ে বড় ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। তোমরা যদি এই ব্যাপারগুলোকে তুলো, এই ইস্যুগুলো যদি রাইজ করো, তাহলে তো কি হবে? তাহলে এই বিশ্ব থেকে কি যে অপারেশন সাপারেশন এগুলো চলে যাবে। আদতে এই জিনিসগুলো খুব ছোট মনে হতে পারে, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু এত ছোট না। তুমি একা ইউ ক্যান মেক দ্য চেঞ্জ। ঠিক আছে, ইউ ক্যান মেক দ্য চেঞ্জ হ্যাপেন, মানে তুমি একা অনেক কিছু করা সম্ভব। সো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, দেখো, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কোনটা? তুমি দেখবা যে রক্ত জবাটা যখন তুমি দেখবা, সেটা কালার কিরকম, মানে কি রক্ত, ধরো যে আমাকে যদি কেউ এখানে একটা, মানে এখানে মারে আমার ফেসের মধ্যে, খুব লাল হয়ে থাকবে। ঠিক আছে, লাল হয়ে থাকবে না, মানে কি আমি প্রতিরোধ করেছি, আমি মার খেয়েছি প্রতিরোধ করে। ঠিক আছে, সেইটাই কি রক্ত জবাটার কালারটাও কিরকম না? সো এইটাই হচ্ছে রক্ত জবার মতো প্রতিরোধ। তুমি হচ্ছে কি মার খেয়েছো, তুমি হচ্ছে মার খেয়েও কি প্রতিরোধ করে যাচ্ছ, সেইটাই হচ্ছে কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এই লাইনটাতে কবি কি বুঝিয়েছেন আসলে? দেখো, এখানে তারটাকে, এতক্ষণ আমরা যাকে দেখে আসলাম কবির পূর্বপুরুষ, বা কিংবদন্তি যাকে বলেছে কবি, সেই কি, সেই হচ্ছে তার, এখানে সেই তিনি।
ঠিক আছে। সো এখানে কি মিন করছে যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, মানে আমাদের পূর্বপুরুষের এতক্ষণ আমরা সব অনুষঙ্গ আনলাম। দেখো কবিতাটা আসলে কিভাবে শেপ পেয়েছে, প্রথমত কি কবিতার পূর্বপুরুষকে কি পরিচয় করিয়ে দিচ্ছে, বারবার সে বলতেছে তারা কিন্তু আমার পূর্বপুরুষ, ঠিক আছে। একটা অন্যেস কাজ করে না, যেমন ধর আমাদের দেশ ক্রিকেট টিম যখন ভালো করে তখন কিন্তু মনে, যদিও ভালো করে না কখনো সরি এটা বলার জন্য, ধরো কেউ যদি ভালো করে কখনো, তো সেটা কি তোমার কি মনে হয় না হ্যাঁ সে আমার, মানে সে আমার নিজের কাছের লোক, এরকম মনে হয় না? সো কবি এরকম ভাবে অন করেছেন, তারপর সে কি তার পূর্বপুরুষের সামনে প্রেজেন্ট করে গেল, দেখো যে আমার পূর্বপুরুষ এইটা করতো, তোমার হচ্ছে এটা করতে হবে, তুমি এটা করলে আমাদের দেশ স্বাধীন থাকবে, আমাদের দেশে আমার গর্ভবতী বোনের মৃত্যু হবে না, আমার মায়ের যে একটা উৎকণ্ঠা মানে বিচলিত স্নেহ সেখানে থাকতে হবে না, কোনো প্রেমিকাকে তার প্রেমিককে হারাতে হবে না, কোনো স্ত্রীকে তার স্বামীকে হারাতে হবে না, ঠিক আছে, কোনো ভাই কোনো বোনকে তার ভাইয়ের জন্য বসে থাকতে হবে না। সো এইগুলাই হচ্ছে আমাদের কবিতার কথা, আর এইগুলাই কি স্বাধীনতার কথা। সো এইখানে এই যে কবিতার কথা আর স্বাধীনতার কথা, এই দুইটা লাইন কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, কবিতায় যেটা সেটা স্বাধীনতা, ঠিক আছে। ওকে, সো এখন তোমরা কমেন্টে জানাও আমাদেরকে যে তোমাদের আসলে, আচ্ছা অনেকের প্রশ্ন হচ্ছে যে মুক্ত শব্দ কি আর সত্য শব্দ কি, এগুলোর মধ্যে পার্থক্য কি ভাই? আচ্ছা দেখো, একটা হচ্ছে কি মুক্ত শব্দ, মুক্ত শব্দ মানে কি তুমি যে কথাটা বলতে পারো ফ্রিলি, মানে ফ্রিডম অফ স্পিচ। দেখো মুক্ত কথাটাকে আমরা ইংলিশে যদি একটু বলি সেটা কি ফ্রিডম অফ স্পিচ, ঠিক আছে, মানে বাক স্বাধীনতা, মুক্ত শব্দ এটা, মুক্ত শব্দ। আর সত্য শব্দ কি, সত্য শব্দ কি, দেখো মুক্ত শব্দ আর সত্য শব্দের মধ্যে কিন্তু একটু স্লাইড ডিফারেন্স আছে। সত্য শব্দ কোনটা, তুমি যে কথাটা তোমার শোষকের বিরুদ্ধে বলতে পারবা, ঠিক আছে, মানে এইটা হচ্ছে তুমি যখন রেবেলিয়ন করো, তুমি যখন আন্দোলন করো, আন্দোলন টাইমে তুমি যে কথাটা বলো এটা হচ্ছে কি সত্য শব্দ, একদম মানে রিয়াল কথা। আর মুক্ত শব্দ কি, তুমি আন্দোলনের পরে যে আউটকামটা সেইটা হচ্ছে তোমার কি মুক্ত শব্দ। তুমি যদি সত্য শব্দটা বলো, ঠিক আছে, তার মানে কি তুমি মুক্ত শব্দটা বলতে পারবা, ঠিক আছে, ধরতে পেরেছো সবাই? আচ্ছা ইস্পাতের তরবারি নিয়ে একজনের প্রশ্ন আছে, আমরা একটু সেখানে যাব। দেখো এখানে আছে যে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দেখো এখানে লৌহ খণ্ড, তুমি কখনো দেখছো কিনা জানি না, ধরো এখানে তোমার হচ্ছে কি করছে, আগুন জ্বালাচ্ছে, এই আগুন জ্বালাচ্ছে, এখানে একটা জিনিস রাখা, যখন তোমার এরকম একটা লোহার বারকে রাখা হয়, ঠিক আছে, লোহার বারকে রেখে কিন্তু একদম ধুমধাম পিটাইতে থাকে হ্যামার দিয়ে, হ্যামার দিয়ে ধুমধাম পিটায় পিটায় কি করে, এই যে তোমার এই লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, প্রথমে কি লোহা থাকে, আবার ইস্পাতও কিন্তু একটা কি মেটাল, ঠিক আছে। সো ইস্পাত তোমার হচ্ছে কি, তোমার ইস্পাত লোহা এগুলোকে ইউজ করে কি তরবারি তৈরি করা হয়, ঠিক আছে। ইস্পাতের তরবারি মানে কি, ইস্পাত একটা মেটাল, ঠিক আছে। এখানে সো তুমি যদি লৌহখণ্ডকে প্রজ্বলিত করো ইস্পাতের একটা তরবারি হবে, সো সেই তরবারিটা কি তোমাকে সশস্ত্র করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কোনো প্রশ্ন? আচ্ছা অনেকে বলছে যে আমি আজ ফার্স্ট ক্লাস করছি ভাইয়ার, আজকে ফার্স্ট ক্লাস করতেছি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওকে, অনেকে অনেক কিছু বলছো, জি ভাইয়া টোটালি ক্লিয়ার। ওকে ঠিক আছে, সো তোমরা হচ্ছে কি যে যারা ক্লাসটা করলা, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমাদের বাংলা ইংরেজি এবং আইসিটির জন্য, ঠিক আছে, বাংলা ইংরেজি এবং আইসিটির জন্য কিন্তু আমরা একদম ইনশাল্লাহ এইচএসসির আগে সব ক্লাস দিয়ে দিব। তোমরা আমাদের ক্লাস করতে করতে আমাদের ইউটিউব চ্যানেল যে আছে সেটা একটু দেখে নিতে পারো, যে অন্বেষণ এডু, ঠিক আছে, আমরা প্লে লিস্ট বানিয়ে দিব এখানে তোমাদেরকে। ওকে, অন্বেষণ এডু আমাদের এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এখানে কিন্তু তোমাদের ইংলিশের বাংলা সব কবিতা গল্প সবকিছু ক্লাস ইনশাআল্লাহ পেয়ে যাবে এখানে, ঠিক আছে। আচ্ছা অন্য কোনো কমেন্ট আছে কিনা আমি একটু দেখি, কোনো কোথাও কমেন্ট আছে? রোড টু ডিএমসি পেজে 2.0 এটা, ইয়া ইজি ভাই, ওকে। আচ্ছা আমরা একটু আমাদের লাইভটা আসলে অনেকগুলো পেজে চলতেছে, তো সো আমি হচ্ছে একটু দেখবো সবগুলো পেজে আসলে কোনো কমেন্ট পড়েছে কিনা, কারো কোনো কিছু ক্লিয়ার হওয়ার বাকি আছে কিনা, সো ওইখানে আমি একটু দেখতে যাচ্ছি ব্যাপারটা। ওকে ওকে আচ্ছা নাজমুল ইসলাম নোবেল বলেছে যে অন্তর সাহা ভাই এই ভাইয়ার আরো অনেক ওয়ান শোর ক্লাস দিয়েন। ওকে ঠিক আছে, তোমরা হচ্ছে অন্তর ভাইকে বললো যে তোমাদের আর কোনো ক্লাস লাগবে কিনা, তাহলে ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমরা ক্লাসটা বর্ণনা করি। রোজার দিন আবার হচ্ছে তোমাদের অনেক পড়াশোনা আছে অন্যান্য টপিকের। আচ্ছা আর হচ্ছে আচ্ছা আর হচ্ছে আগামীকাল তোমাদের কিন্তু ইংলিশ ক্লাস হবে রাইট ফর্ম ভার্বের উপর, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস এর উপর, ঠিক আছে। মানে আমি নির্দ্বিধায় বলতে পারি তুমি যদি ক্লাসটা ঠিক মতো করো, ঠিক আছে, মানে রাইট ফর্ম ভার্বের উপর তুমি এর চেয়ে ভালো ক্লাস ইনশাআল্লাহ পাবা না। তোমাদের অর্ক ভাই আছে, অর্ক ভাইয়ের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। অর্ক ভাই আসলে ইংলিশটা এত মজা করে পড়ায়, মানে আমি ভাবি যে আসলে কিভাবে সম্ভব এটা। সো কালকে দুইটাই এই
দুপুর 2টাতে তোমরা যারা হচ্ছে রোড টু ডিএমসি বলো, যারা হচ্ছে তোমার রিজভি তৌহিদ পেজ থেকে ক্লাসটা করতেছো বা হচ্ছে অন্যান্য পেজ থেকে ক্লাসটা করতেছো, এখানেই পাবা ক্লাসটা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও, ঠিক আছে? আর অন্বেষণের পেজ থেকে যারা করতেছো তোমরা ইনশাল্লাহ এখানে পাবা। আর যারা হচ্ছে আরো ক্লাস চাও আমাদের অন্বেষণ পেজে হচ্ছে জানাইতে পারো, বা ক্লাসে পিডিএফ এগুলো পাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে নক দিয়ে অন্বেষণ পেজে আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে তোমার যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা ক্লাসটা শেষ করে দিই। সুমনা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম সুমনা, তুমি হচ্ছে ফুল টাইম ক্লাসটা করেছো, তোমাকে থ্যাংক ইউ। তুমি ফুল টাইম একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো অনেক ভালো মতো। ওকে, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু এর আগে একটা ক্লাস নিয়েছিলাম বিদ্রোহী কবিতা। তোমরা যারা ক্লাসটা করো নাই তোমরা হচ্ছে অন্বেষণের পেজে গিয়ে বা আমাদের রোড টু ডিএমসির পেজে গিয়ে তোমরা করে ফেলতে পারবা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আর আগামীকাল অবশ্যই 2টায় দুপুর রাইট ফর্ম ভার্বস ক্লাসটা মাস্ট তোমরা করবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ।